এই ধরুন আপনি হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট নিয়েছেন, আপনার ওই হোয়াটসঅ্যাপই নেই, ওই চ্যাট লিস্টই নেই, তাহলে তখন তখন কিন্তু এই স্ক্রিনশটগুলো কাজে দেবে না, এগুলো কিন্তু আদালতে গ্রহণ হবে না। আমি দেখছিলাম এই যে স্ক্রিনশট বাদেও আরেকটা কিভাবে মহামান্য আদালতের সামনে এই হোয়াটসঅ্যাপ চ্যাট এটা দেওয়া যেতে পারে। বর্তমান সময়ে কিন্তু এই যে আমরা দেখে থাকি কারোর কাছে কোনো প্রমাণ থাক আর না থাক, তার কাছে স্ক্রিনশট অবশ্যই থাকে। এবার কখনো কি ভেবে দেখেছেন যে স্ক্রিনশটটা আদালতে প্রমাণ হিসাবে দিতে গেলে কি কি করণীয়? তো এই ক্ষেত্রে হয়তো ইউটিউবে বা ফেসবুকে অনেক রিলস দেখেছেন যেখানে বলা হচ্ছে যে স্ক্রিনশট দিতে গেলে বা ইলেকট্রনিক এভিডেন্স দিতে গেলে সেখানে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের ওই যে সেকশন 65B যে সার্টিফিকেট সেটা দিতে হতো, আর বর্তমানে যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের সেকশন 63 সার্টিফিকেট। তো এটা আপনার উকিলবাবুই ঠিকভাবে করে নিতে পারবেন, কিন্তু এই স্ক্রিনশটগুলো যে আপনার কাছে আছে এখানে কিন্তু আপনার একটা মারাত্মক দায়িত্ব থাকে। এই যে ধরুন আপনার কাছে স্ক্রিনশটটা আছে, কিন্তু আপনি স্ক্রিনশটটা কোথা থেকে নিয়েছেন, যে প্রাইমারি সোর্স, সেই সোর্সটাই নেই। ধরুন আপনি হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট নিয়েছেন, আপনার ওই হোয়াটসঅ্যাপই নেই, ওই চ্যাট লিস্টই নেই, তাহলে তখন তখন কিন্তু এই স্ক্রিনশটগুলো কাজে দেবে না, এগুলো কিন্তু আদালতে গ্রহণ হবে না। কারণ আপনি যখন, আপনার উকিলবাবু যখন এটাকে প্রমাণ হিসেবে দেবে, তখন কিন্তু বিপরীত পক্ষে যে উকিলবাবু থাকবেন উনি কিন্তু এটাকে অপোজ করবেন যে এটা সোর্স কি, আর আপনি যদি সোর্স দেখাতে না পারেন তাহলে কিন্তু ওই প্রমাণের কোনো বৈধতা নেই। তো এই ক্ষেত্রে বলবো যে একটা জিনিস, আমি এই যে ইলেকট্রনিক এভিডেন্স ইন কোর্ট রুম এই বইটা পড়ছিলাম, তো এই বইটা পড়তে পড়তে একটা জায়গায় দেখলাম যে সবসময়ের জন্য ভালো হয় যে জিনিসটা, যে আমি যদি কখনো স্ক্রিনশট দিয়ে রাখি প্রমাণ হিসাবে, তো সেক্ষেত্রে যে এই স্ক্রিনশটটা যে মোবাইল ফোন থেকে নিচ্ছি সেই মোবাইল ফোনটাকে আমার সিকিউর ভাবে রাখা উচিত, যেন মোবাইলটা হারিয়ে না যায় বা নষ্ট না হয়। সেক্ষেত্রে আমাকে ওটা সংরক্ষণ করে রাখতে হবে। আমি দেখছিলাম এই যে স্ক্রিনশট বাদেও আরেকটা কিভাবে মহামান্য আদালতের সামনে এই হোয়াটসঅ্যাপ চ্যাট এটা দেওয়া যেতে পারে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ড করেছিলাম আমি এটা, যে এটা কিভাবে কাজ করে আমি দেখার জন্য, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে, তারপর ওই যে উপরে তিনটে ডট, ওখান থেকে সেটিংয়ে যাওয়ার পরে চ্যাটসে একদম নিচে থাকবে চ্যাট হিস্ট্রি, তারপর এখানে থাকবে এক্সপোর্ট ডাটা। তো আমার ফোনটা একটু পুরোনো, একটু ল্যাগ করছে, যাই হোক এটা ওপেন হয়ে গেলে এই যে নাম্বারটা আমি চ্যাট হিস্ট্রি নেবো সেইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্টের পরে আমাকে অপশন দিচ্ছি ইনক্লুড মিডিয়া উইদাউট মিডিয়া, তো আমি উইদাউট মিডিয়া দিচ্ছি। তা ইনক্লুড মিডিয়া দিলে মিডিয়া সময় চলে যাবে, মানে ফাইলস। তারপর এটা কপি অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যে কোনো একটা ফোল্ডারে নিয়ে যেতে পারে, অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারে। তো এটা এখানে জিপ ফাইল হিসাবে এটা সেভ হলো। তো আমি একটা ওপেন করে দেখাচ্ছি। তো এই যে এটা ওপেন হলে এই যে দেখা যাচ্ছে না যে নামটা, তো এই যে নামটা দেখা যাচ্ছে না, যদি এটা আপনি আদালতে গিয়ে প্রমাণ হিসাবে দেখাতে চান, তো সেক্ষেত্রে করতে হবে কি, এটাই চ্যাট হিস্ট্রিটা বের করার আগে ওই নামটাকে ডিলিট করে দিতে হবে। নামের বদলে শুধুমাত্র নাম্বারটা ভিজিবল হবে, আপনার নাম্বারটাও আপনার নাম্বারই থাকবে এবং যার মেসেজটা দেখাচ্ছেন তার নাম্বারটাও থাকতে হবে। তো এই যে আমরা ফোনে টেক্সট মেসেজ বা অ্যাপের মাধ্যমে কোনো মেসেজ যদি করে থাকি, এটাকে আদালতে এভিডেন্স হিসাবে দেওয়া যেতে পারে কি পারে না, এই নিয়ে একটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে। জাজমেন্টটা হচ্ছে ওই আম্বালাল সারাভাই এন্টারপ্রাইজ লিমিটেড ভার্সেস ওই KS ইনফ্রাস্পেস LLP লিমিটেড, 2020 সালের মামলা এটা। তো এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে টেক্সট মেসেজ এগুলো হচ্ছে ভার্চুয়াল ভার্বাল কমিউনিকেশন, আর এগুলো ক্রস এক্সামিনেশন বা এক্সামিনেশন ইন চিফের মাধ্যমে এগুলোকে প্রমাণ করা যেতেই পারে। তো আশা করি আজকের ভিডিওটা একটু হেল্পফুল লেগেছে সবার। যদি হেল্পফুল লেগে থাকে তো একটু শেয়ার করে দিও, যাতে অন্যরাও একটু জানার সুযোগ পায়।